হাসিনাকে যেভাবে পালিয়ে যেতে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে সেটাকেই আমি অন্যায় মনে করি। সেনাপ্রধানক এই দায় কিন্তু উনি কখনোই এড়াতে পারবেন না। বহু আওয়ামী রাঘব বোয়াল বড় বড় নেতা তাদেরকেও পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এখনো কিন্তু ক্যান্টনমেন্ট থেকে স্পষ্ট করা হয়নি কাদের নিরাপত্তা দেওয়া হয়েছিল, সেই নামের লিস্ট কিন্তু প্রচার করা হয়নি। এখনো কারা ক্যান্টনমেন্টে আছে, কারা ছিল, এই লিস্ট প্রচার করা সেনাপ্রধানের দায়িত্ব। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে, একজনকে পিটিয়ে হত্যা করা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা, এ পর্যন্ত 6 জনকে এভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। কোনোভাবে এটা গ্রহণ করা যাবে না। এই অন্তর্বর্তী সরকার ছাত্র জনতা, রাজনৈতিক দল সকলের সমর্থনের উপর দাঁড়িয়ে আছে। আপনাদেরকে এখানে ব্যবস্থা নিতে হবে। কেন গোপালগঞ্জে এরকম একটা মানে জঘন্যতম হামলা হলো? কেন আমার 2টা ভাই মারা গেল? কেন আমার ভাইয়েরা হাসপাতালে ভর্তি? কেন আমার ভাইয়ের বউ হাসপাতালে ভর্তি? আমার ভাইয়েরা কেন এখনো মরবে? এটা তো দায়িত্ব এই সরকারের। দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা, ঘুরে বেড়াচ্ছেন লোধি গার্ডেনে। এই নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। ইতিমধ্যেই কিন্তু আমরা সকলে জেনে গিয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু 2 জন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং এই বিষয়টি নিয়ে বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেবকে দোষারোপ করছে। তাহলে কি ডক্টর ইউনূস দেশ চালাতে ব্যর্থ? কেন এভাবে অরাজকতা চলছে? এবং কি প্রিয় দর্শক শ্রোতা, এখন পর্যন্ত কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং এমপি মন্ত্রীরা যারা পালিয়ে গিয়েছে এবং সেনা হেফাজতে যারা ছিল তাদের নাম কেন প্রকাশ করছে না সেনা প্রধান ওয়াকারুজ্জামান? প্রিয় দর্শক, তাকে দোষারোপ করলেন একজন নেতাকর্মী। মূলত কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আর উপলব্ধি করতে থাকুন কিছু ভিডিও। আমি আর কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তো যাওয়ার আগে সবাইকে বলবো আমাদের এই চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন ধন্যবাদ। চলুন একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। ম্যাজিস্ট্রেটি পাওয়ারের মাধ্যমে যদি আবারও 1/11 পুনরাবৃত্তি হয় তাহলে স্পষ্ট করে বলতে চাই আবারও গণ অভ্যুত্থানের সৃষ্টি হবে, জনগণ রাজপথে নেমে আসবে। শেখ হাসিনাকে যেভাবে পালিয়ে যেতে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে সেটাকেই আমি অন্যায় মনে করি। সেনাপ্রধানক এই দায় কিন্তু উনি কখনোই এড়াতে পারবেন না। বহু আওয়ামী রাঘব বোয়াল বড় বড় নেতা তাদেরকেও পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এখনো কিন্তু ক্যান্টনমেন্ট থেকে স্পষ্ট করা হয়নি কাদের নিরাপত্তা দেওয়া হয়েছিল, সেই নামের লিস্ট কিন্তু প্রচার করা হয়নি। এখনো কারা ক্যান্টনমেন্টে আছে, কারা ছিল, এই লিস্ট প্রচার করা সেনাপ্রধানের দায়িত্ব। জনগণের এটা জানার অধিকার আছে এবং আমরা স্পষ্ট করে জানতে চাই কারা কারা পালিয়ে গেছে, কারা কারা এখনো দেশে আছে, কার হেফাজতে, কার নিরাপত্তায় আছে। কারণ তারা সকলেই গণহত্যাকারীর দোষর। গণহত্যাকারীর দোষরদেরকে নিরাপত্তা দিয়েছিল। এইটার উত্তর আজ হোক কাল হোক বাংলাদেশ জাতির সামনে সেনাপ্রধানকে এই উত্তরটা স্পষ্ট করে দিতে হবে। এটা হচ্ছে সেনাপ্রধানের বক্তব্যের মাধ্যমে আমরা জেনেছিলাম যে ক্যান্টনমেন্টে অসংখ্য মানুষকে ওনারা নিরাপত্তা দিয়েছিলেন এবং পরবর্তীতে উনি জানিয়েছেন নিরাপত্তার বলয় শেষে তারা যে যার মতো চলে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, ক্যান্টনমেন্ট কোনো অপরাধীকে নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত নয়। বাংলাদেশ সেনাবাহিনী, শুধু বাংলাদেশ নয়, দুনিয়ার যে কোনো সেনাবাহিনী দেশের প্রতিরক্ষার কাজে থাকে। তারা কিন্তু কোনো অপরাধীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিতে পারে না। অতএব সেনাপ্রধান যেটি বলেছেন নিরাপত্তা দেওয়া হয়েছে, আমার প্রথম প্রশ্ন, কেন নিরাপত্তা দেওয়া হয়েছে, কোন প্রোটোকলে দেওয়া হয়েছে, কার কাছে অনুমতি নিয়ে দেওয়া হয়েছে? হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই দেশের জনগণ জানে না, কিন্তু ক্যান্টনমেন্টে আওয়ামী অপরাধীদের নিরাপত্তা দেওয়া হয়েছে এবং নিরাপত্তার পরবর্তীতে তাদেরকে সেফ এক্সিটের ব্যবস্থা করা হয়েছে। একইভাবে কিন্তু শেখ হাসিনাকেও সেফ এক্সিট দেওয়া হয়েছিল। অতএব এইটার দায় যে কোনো অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। কেন তারা এই জাতীয় গণহত্যাকারীর দোষরদেরকে নিরাপত্তা দিয়েছিল, এইটার উত্তর আজ হোক কাল হোক বাংলাদেশ জাতির সামনে সেনাপ্রধানকে এই উত্তরটা স্পষ্ট করে দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যেই এখন আমরা যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি, 2 মাসের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়েছে। আমি যেটা স্পষ্টভাবে মনে করিয়ে দিতে চাই, 1/11-এর পরবর্তীতে যে সরকারটা বাংলাদেশে এসেছিল, প্রথম কিন্তু সবাই তাদেরকে পছন্দ করেছিল, সাদরে গ্রহণ করেছিল গুণগত মানের রাজনীতির পরিবর্তনের জন্য। পরবর্তীতে আমরা দেখলাম 1/11 সরকার স্বৈরাচার রূপে নিজেদেরকে জনগণের সামনে তুলে ধরল। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনেক আশা নিয়ে এই ক্ষমতাটা দিয়েছি। ইউনূস সাহেব থেকে শুরু করে যারা এসেছে তাদেরকে সাদরে গ্রহণ করেছে। কিন্তু এই মেয়াদ যদি দীর্ঘস্থায়ী হয় এবং ম্যাজিস্ট্রেটি পাওয়ারের মাধ্যমে যদি আবারও 1/11-এর পুনরাবৃত্তি হয় তাহলে স্পষ্ট করে বলতে চাই আবারও গণ অভ্যুত্থানের সৃষ্টি হবে, জনগণ রাজপথে নেমে আসবে। কারণ আলটিমেট যে গোলটা গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারে না। আন্দোলন সংগ্রাম, দেশের গণতন্ত্র সেই দিন প্রতিষ্ঠিত হবে যেই দিন দেশের মানুষ নিজের ভোট সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আনন্দমুখর পরিবেশে ভোট প্রদান করতে পারবে। তার আগ পর্যন্ত আমি মনে করি আন্দোলন চলছে এবং আন্দোলন চলবে, আন্দোলনের পরিসমাপ্তি ঘটে নাই। তৃতীয়ত, এই ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়ার পরবর্তী আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আওয়ামী লীগ গুজব সেল বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে যে এখন তাহারা তাদের উপর অত্যাচারের মামলা করতে পারবে। আমার এই জাতীয় কথাবার্তা শুনলে অত্যন্ত আশ্চর্য লাগে এবং হাসি পায়। কারণ আমি মনে করি
যে যেই ধারায় সন্ত্রাস বিরোধী আইনে ফ্যাসিস্ট শেখ হাসিনা জামাতে ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করেছিল, সেই একই ধারায় সর্বপ্রথম নিষিদ্ধ করা প্রয়োজন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, অর্থাৎ গণহত্যাকারী এবং তাদের দোসরদের, যাদের এই দেশে গণহত্যার দায়ে রাজনীতি করার অধিকার নাই। পিলখানার যদি আপনারা গণহত্যা মনে করেন, শাপলা চত্বরের গণহত্যা মনে করেন, বৈষম্য বিরোধী আন্দোলনের গণহত্যা যদি মনে করেন, সকল গণহত্যার দায় আওয়ামী লীগ সহ তাদের সকল অঙ্গ সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করা প্রয়োজন। সেখানে তারা কোন বিচার আশা করে? তারা তো বলেছিল তারা পালায় না, তারা জনগণের সাথে। শেখ হাসিনা সর্বপ্রথম তার দলের নেতাকর্মীদের রেখে তার বোনকে নিয়ে আবারও সেই পরিবারতন্ত্র পালিয়ে গেল। আপনারা যদি মনে করে দেখেন, 1971 সালে তার পিতা শেখ মুজিবুর রহমান একইভাবে বাংলাদেশের মানুষকে অসহায় করে দিয়ে 25শে মার্চের কালো রাত্রির আগ মুহূর্তে ওই পাকিস্তানে পালিয়ে গিয়েছিল তার নিজের নিরাপত্তার জন্য। একইভাবে তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে অসহায় অবস্থায় রেখে দিয়ে পালিয়ে গেছে। তবে কথাবার্তা পরিষ্কার, শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতেই হতে হবে, একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে, নতুবা দিন শেষে পরবর্তীতে যারা আসবে তারাও কিন্তু এই ফ্যাসিজম করার সুযোগ পাবে, যেটা আমরা চাই না। না, প্রথমত আমি যেটা মনে করি, আমি আগেও যেটা বারবার বলেছি, শেখ হাসিনাকে যেভাবে পালিয়ে যেতে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে সেটাকেই আমি অন্যায় মনে করি। শেখ হাসিনা গণহত্যাকারী, যার হুকুমে এত মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, তাকেও তো পালাতে সহায়তা করা হয়েছে। এই দায় তো কখনোই এই সেনাপ্রধানকে, এই দায় কিন্তু উনি কখনোই এড়াতে পারবেন না। এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পেয়েছি, প্রত্যেকটা কার্যক্রম ধীরলয়ে হয়েছে এবং বহু আওয়ামী রাঘব বোয়াল বড় বড় নেতা, তাদেরকেও পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এখনো কিন্তু ক্যান্টনমেন্ট থেকে স্পষ্ট করা হয়নি কাদের নিরাপত্তা দেওয়া হয়েছিল, সেই নামের লিস্ট কিন্তু প্রচার করা হয়নি। এখনো কারা ক্যান্টনমেন্টে আছে, কারা ছিল, এই লিস্ট প্রচার করা সেনাপ্রধানের দায়িত্ব। জনগণের এটা জানার অধিকার আছে এবং আমরা স্পষ্ট করে জানতে চাই কারা কারা পালিয়ে গেছে, কারা কারা এখনো দেশে আছে, কার হেফাজতে, কার নিরাপত্তায় আছে, কারণ তারা সকলেই গণহত্যাকারী দোষর এবং আসামি, তাদেরকে গ্রেফতারের আওতায় আনতে হবে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এবং বাংলাদেশের যে ফৌজদারি কার্যবিধি আর হলো ফৌজদারি দণ্ডবিধি, অর্থাৎ আপনি কোন কোন কাজ আপনার ফৌজদারি মানে অপরাধ, ক্রিমিনাল অপরাধ, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, ফৌজদারি কার্যবিধি, আর এটা হলো ফৌজদারি দণ্ডবিধি মানে ক্রিমিনাল সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিউর কোড। এর বাইরে শাস্তি দেওয়ার জন্য আরেকটা আছে বাংলাদেশ পেনাল কোড। তো এখানে ফৌজদারি কার্যবিধি এবং ফৌজদারি দণ্ডবিধি, এগুলোর অনেকগুলো ধারা আছে সেই ব্রিটিশ জামানা থেকে এখন পর্যন্ত। এই ধারাগুলো মানে স্থান কাল পাত্র ভেদে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে এই ক্ষমতাগুলো দিয়ে থাকে। এই ক্ষমতাটা বেশিরভাগ সময় পুলিশের কাছে ইমপ্লয়েড ক্ষমতার রূপে থাকে। যেমন একজন পুলিশ কমিশনার বা একজন পুলিশ কনস্টেবল, এখানে কিন্তু পুলিশের সবাই কিন্তু কর্মকর্তা, এখানে কনস্টেবল কোনো কথা নয় বা পুলিশের আইজি কোনো ব্যক্তি নন। পুলিশ ইটসেলফ ইজ এন ইনস্টিটিউশন। তো একজন পুলিশের অনেকগুলো ক্ষমতা রয়েছে। প্রথম ক্ষমতা হলো আসামি ধরার, এবং তিনি যে কোনো সময় যে কাউকে গ্রেপ্তার করতে পারেন, তল্লাশি করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন, তল্লাশি করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন এবং আটক করতে পারেন, এবং তদন্ত করে পরবর্তীতে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে তাকে ফৌজদারি মামলার আসামিরূপে কোর্ট কাছারিতে প্রেরণ করতে পারেন। তো এখন এই যে পুলিশের যে এই ক্ষমতার সিআরপিসিতে অনেকগুলো ধারা রয়েছে। আবার কেবলমাত্র সন্দেহ হয়েছে পুলিশের মনে, এই সন্দেহের বশবর্তী হয়ে 54 ধারা অনুযায়ী তিনি গ্রেপ্তার করতে পারেন। আবার বিশেষ ক্ষমতা আইন রয়েছে, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, মানে আপনার কোনো সন্দেহ নাই, আপনার এমনি ইচ্ছা হলো আপনি আমাকে ধরবেন, ধরে আমাকে জেলে পুরে দেবেন। স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে এটার ক্ষমতাও পুলিশের হাতে দেওয়া আছে। এবং আরও অবাক করার ব্যাপার হলো, পুলিশ যেভাবে গ্রেপ্তার করতে পারে তার একটা ইমপ্লয়েড ক্ষমতা আছে, সে আবার কিন্তু জামিনও দিতে পারে। অর্থাৎ থানায় নিয়ে আপনি মামলা করলেন, এমনকি হত্যা মামলার আসামি, সেই হত্যা মামলার আসামিকে থানার যিনি প্রধান কর্মকর্তা অর্থাৎ ওসি, তো ওসি এই হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করে এবং তিনি যদি যথেষ্ট তার তথ্যপাত্র থাকে এবং তিনি স্যাটিসফাইড হন, তিনি এই আসামিকে তিনি জামিন দিতে পারেন। এই ক্ষমতা কিন্তু থানার আছে, অসীম ক্ষমতা। তো এখন সেই ক্ষমতা নিয়ে মূলত সেই পাকিস্তান নয়, ব্রিটিশ জমানা থেকে আমাদের এই সমাজের শান্তি শৃঙ্খলা সবকিছুই কিন্তু পুলিশ রক্ষা করছে। আমাদের যে মিলিটারি সেনাবাহিনী, এটি মূলত বিদেশি শত্রুর সাথে যুদ্ধ করার জন্য তাদেরকে ট্রেন আপ করা হয়, তাদেরকে লালন করা হয়, পালন করা হয়, সংরক্ষণ করা হয়। তাদের ট্রেনিং সরাসরি বিদেশি যোদ্ধাদের সঙ্গে বা বিদেশি শত্রুর সঙ্গে। তারা কোনো অবস্থাতেই দেশি যারা লোকজন রয়েছে তাদের সঙ্গে কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশনে তাদের যে করণীয়টা কি, এই বিষয়ে আসলে তাদের কোনো ট্রেন আপ করা হয় না। তাদের আরেকটা ট্রেনিং রয়েছে, সেটা হলো দুর্যোগ মোকাবেলা, ডিজাস্টার ম্যানেজমেন্ট। হঠাৎ করে কোনো একটা বিরূপ পরিস্থিতি তৈরি হলো, সেই দুর্যোগকালীন সময়ে অ্যাক্ট করার জন্য। কিন্তু লং রানে 6 মাস 1 বছর লং রানে যদি তাদেরকে কাজ করতে হয়,
তাহলে সেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে তাদের কাজ করতে হবে, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি তাদের কাজ করার কোনো রকম ট্রেনিং বা বৈধতা সাধারণত নেই। এবং এর বাইরে যখনই সামরিক বাহিনীকে নেওয়া হয় তাদের যে দক্ষতা অভিজ্ঞতা এটা প্রশ্নবিদ্ধ হয়। আমাদের সেনাবাহিনীরা সদস্যরা যারা জাতিসংঘ মিশনে গিয়েছেন এরা যখনই এই প্রফেশনের বাইরে গিয়ে অধিক অর্থ উপার্জন করেছেন তাদের সমস্যা হয়েছে। এরা বেশিরভাগই সার্ভিস থেকে রিটায়ার করেছেন। আবার ডেপুটেশনে বিভিন্ন মন্ত্রণালয়ে অনেকে গিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন, বাইরে লোভনীয় পদ পদবিতে এসেছেন, এগুলো তাদের পেশার ক্ষতি করেছে। আবার বিভিন্ন সময় সামরিক আইন হয়েছে, সামরিক মার্শাল ল কোর্ট হয়েছে। তো সামরিক বাহিনীর যে সকল কর্মকর্তারা এই সকল দায়িত্বে নিয়োজিত ছিলেন তাদের জীবনই শেষ হয়ে গেছে বলতে গেলে, বেশিরভাগ মানুষের জীবন শেষ হয়ে গেছে। আবার সামরিক বাহিনীর যে সকল কর্তাদেরকে বিশেষ করে ডিজিএফআই থেকে শুরু করে এনএসআই, ডিজিএফআই, তারপরে খুব গুরুত্বপূর্ণ কতগুলো পদ রাজনৈতিক সরকারের সঙ্গে যারা দালাল হিসেবে কাজ করেছে বিভিন্ন সময়, তাদের জীবন এই দেখেন এই সময়টিতে অনেক জেনারেলের জীবন একেবারে তছনছ হয়ে গেছে। সো এটা এতটা সেন্সিটিভ একটা বাহিনী, সেই সেন্সিটিভ বাহিনীকে পরিচালনা করার জন্য ঠিক ওইরকম সেন্সেশনাল মিলিটারি মাইন্ড লাগবে। আমাদের দেশে যেটা হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী সাধারণত প্রধানমন্ত্রী হন এবং যারা এই মন্ত্রণালয়টা রেখেছেন মূলত অবিশ্বাস থেকে তারা রেখেছেন। কিন্তু ধরেন জিয়াউর রহমান সাহেব বা এরশাদ সাহেব তাদের মিলিটারি সম্পর্কে জ্ঞান ছিল, কিন্তু বঙ্গবন্ধু যদি হন বা শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া যারাই হয়েছেন বেসামরিক ব্যক্তি, তারা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালনা করার ব্যাপারে যে মিলিটারি জ্ঞান সেটা তাদের কতটুকু ছিল। তো ফলে কি হচ্ছে, স্বাধীনতার পর থেকে আমাদের সব ক্ষেত্রে আমরা উন্নয়ন করলেও সেই সামরিক বাহিনীর ক্ষেত্রে আমাদের যে ম্যাসিভ একটা ডেভেলপমেন্ট দরকার ছিল সেটা হয়নি। এখানে বিল্ডিং হয়েছে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সেনাবাহিনীদের সুযোগ সুবিধা বেড়েছে, কিন্তু একটি ইফেক্টিভ বাহিনী হিসেবে আমরা আসলে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে কখনোই বিকশিত হতে দেইনি। আমাদের রাজনৈতিক অভিলাষ দ্বারা আমরা এই বাহিনীগুলোকে কলঙ্কিত করেছি। তো এই যে একটি বাহিনী যেটি রাষ্ট্রের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানের মতো পলিটিসাইজড হয়েছে, তারা এই দুর্যোগ মুহূর্তে, জাতির এই দুর্যোগ মুহূর্তে হঠাৎ করে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা পেয়েছেন। এবং আসলে এই মুহূর্তে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আসলে আমাদের কোনো উপায়ই নেই। এর কারণ হলো এখনও পর্যন্ত রাষ্ট্রের যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোর মধ্যে কেবলমাত্র সেনাবাহিনীর প্রতি এখনও জনগণের কিছুটা ভক্তি আছে, শ্রদ্ধা আছে, ভয় আছে, ডর আছে। এগুলো এক। দ্বিতীয়ত এখানে যারা তরুণ তুর্কি রয়েছে, সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত, এরা বেশিরভাগই এখনও পর্যন্ত অরাজনৈতিক, বেশিরভাগই অরাজনৈতিক। যারা কর্নেল হয়ে গেছেন, ব্রিগেডিয়ার হয়ে গেছেন, হয়তো আওয়ামী লীগ সরকার তাদেরকে টার্গেট করে করে তাদেরকে দলে ভিড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু এর বাইরে তরুণ তুর্কি যারা আছেন, যারা কমান্ডে থাকবেন এই সময়টিতে মাঠে, সেটা ক্যাপ্টেন, সেকেন্ড লেফটেন্যান্ট, তারপরে মেজর, লেফটেন্যান্ট কর্নেল, যারা জেলা পর্যায়ে থাকবেন ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে, তারা সবাই কিন্তু বেশিরভাগই অরাজনৈতিক এবং তাদের মধ্যে একটা প্রফেশনালিজম আছে। তো সেই প্রফেশনালিজমকে কাজে লাগানোর জন্য সংস্থাপন মন্ত্রণালয় সেনাবাহিনীকে সেই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এখানে দুটো পাওয়ার একসঙ্গে দেওয়া হয়েছে। অর্থাৎ পুলিশের সিআরপিসি অনুযায়ী যে ক্ষমতা রয়েছে পুরো ক্ষমতাটা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। অধিকন্ত মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য যে ক্ষমতা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়। ফৌজদারি সেই পাকিস্তান জামানা থেকে, ব্রিটিশ জামানা থেকে ডেপুটি কমিশনারগণ যারা আছেন তাদেরকে বলা হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা এবং যে কোনো রায়ট দমন করা থেকে শুরু করে যে কোনো পরিস্থিতিতে ইমিডিয়েটলি বিচার করে শাস্তি দেওয়ার যে ক্ষমতা, এই ক্ষমতাটাও দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। অর্থাৎ দুটো ক্ষমতা, পুলিশের ক্ষমতা এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, এই দুটো ক্ষমতা একত্রে দেওয়া হয়েছে, যেটি বিস্ময়কর। এবং এই ক্ষমতা সাধারণত মার্শাল ল যখন দেশে চালু থাকে তখনই দেওয়া হয়। কিন্তু মার্শাল লর একটা সুবিধা এবং অসুবিধা আছে, যে মার্শাল লর ক্ষেত্রে প্রত্যেকটা জেলাতেই একটা মার্শাল ল কোর্ট থাকে এবং মার্শাল ল কোর্টের যারা বিচারক থাকেন সেনাবাহিনীর মধ্যে, এদেরকে মানে লিগ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তাদেরকে নেওয়া হয়। তাদেরকে অ্যাডভোকেট জাজ বা জাজ অ্যাজ অ্যাডভোকেট এরকম পদ পদবি তাদের রয়েছে। এরা সবাই সেই লিগ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যান এবং সেনাবাহিনীর অভ্যন্তরে তারা কোর্ট পরিচালনা করেন। তো যখন মার্শাল ল হয় তখন এরকম একজন অ্যাডভোকেট জাজ থাকেন যিনি লিগ্যাল বিষয়টা দেখেন, আর ওই জেলার যিনি কমান্ডার থাকেন, ব্যাটালিয়ন কমান্ডার থাকেন, এখন লেফটেন্যান্ট কর্নেল, এর সাথে জমানাতে মেজররা ছিলেন জেলার দায়িত্বে। তো তারা এখানে সভাপতিত্ব করেন, লিগ্যাল ম্যাটারটা অ্যাডভোকেট জাজ দেখেন এবং সেখানে ঠিক সাধারণ কোর্টের মতোই সেখানে শুনানি হয়, উকিল থাকে, পক্ষে এবং বিপক্ষে যুক্তিতর্ক হয়, এরপরে একটা সিদ্ধান্ত এখানে বাস্তবায়িত হয় এবং এটা খুব সংক্ষিপ্ত বিচার, কিন্তু তারপরেও এটা কিন্তু ট্রায়াল। এবং এই ট্রায়ালের আরও একটা বিষয় আছে, এরকম সিভিল কোর্টে এটা নেওয়ার পরবর্তীতে আর মামলা করা যায় না, এবং হাইকোর্টে এটা নিয়ে মার্শালের এই বিষয়গুলো নিয়ে আর কখন মামলা করা যায় না। ফলে ওই সময়টাতে যারা দায়িত্ব পালন করেন তারা নিরাপদ থাকেন, নিশ্চিত থাকেন, ভাবনাহীন থাকেন। কিন্তু এখন যেটি হচ্ছে সেটি হলো, আপনি 2 বছরের সাজা দিলেন, এই 2 বছরের সাজাটার বিরুদ্ধে দেখা গেল যে সে ডিস্ট্রিক্ট কোর্টে যেতে পারছে,
জজ কোর্টে যেতে পারছে, এরপরে সে হাইকোর্টে আসতে পারছে। তো এটা চ্যালেঞ্জড, তার যে সিদ্ধান্তটি এটি চ্যালেঞ্জ, এবং এটি যখন অ্যাক্ট করবে কোর্টগুলো, সমস্ত সিভিল কোর্টগুলো অ্যাক্ট করবে, তখন দেখা গেল যে একজন লোককে কারাগারে ঢুকানো হলো, সে 7 দিনের মধ্যে তিনি বের হয়ে আসতে পারবেন। তো সেক্ষেত্রে এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা, এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা এখানে যারা প্রয়োগ করবেন, প্রয়োগ করার ক্ষেত্রে এখানে যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদের অনেক অপশন থাকে, এগুলো পজিটিভ দিক। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে, একজনকে পিটিয়ে হত্যা করা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা, এ পর্যন্ত 6 জনকে এভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। কোনোভাবে এটা গ্রহণ করা যাবে না। এই অন্তর্বর্তী সরকার, ছাত্র জনতা, রাজনৈতিক দল সকলের সমর্থনের উপর দাঁড়িয়ে আছে। আপনাদেরকে এখানে ব্যবস্থা নিতে হবে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে পারে, কিন্তু ষড়যন্ত্রকারীদের সফল হতে দেওয়া যাবে না। অবশ্যই এদেরকে আইনের আওতায়, বিচারের আওতায় আনতে হবে যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে। আগামীর বাংলাদেশ ফ্যাসিস্টরা যে পথে চালিয়েছে তার কোনো লক্ষণ আমরা দেখতে চাই না। রাষ্ট্রশক্তি যারা এখানে অবহেলা করবে, দায়িত্ব অবহেলা করবে, তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। আমরা দেখছি পুলিশ বাহিনী এখনো ঠিকমতো কাজ করছে না। পুনর্গঠন করেন, সংস্কার করেন। যারা কাজ করবে না তাদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা নেন, চাকরি থেকে বরখাস্ত করেন। বাংলাদেশের জনগণের জানমাল নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না, এবং অন্তর্বর্তী সরকারকে সেই রকম দৃঢ় অবস্থানের জায়গায় যেতে হবে। মাজারে হামলা, আমরা দেখছি হিন্দু মন্দিরে হামলা, আমরা দেখছি হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা, নারীর উপরে হামলা, এইগুলো অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য ফ্যাসিস্টদের দোসররাই করছে। কিন্তু সেই দোসরদেরকে আইনের আওতায় আনতে হবে। কেবল ফ্যাসিস্টদের দোসররা করছে, সরকারকে তার কালিমালিপ্ত করার জন্য করছে, এই কথা বলে শেষ করা যাবে না। 90 সালে গণঅভ্যুত্থান হলো, তখনও আরেকবার মানুষ আশাবাদী হলো যে এইবার বোধহয় গণতন্ত্রের পথে হাঁটবে। কিন্তু তারপরেও আমরা দেখলাম একই বৃত্তে ঘুরপাক খাওয়া। একটা নির্বাচন পর্যন্ত করতে পারে না, ন্যূনতম একটা ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ পথ, একটা নির্বাচন, এইটাও করতে পারে না। যেই ক্ষমতায় যায় ক্ষমতা চিরস্থায়ী করতে চায়, আর চাইলেই সেটা করাও যায়। এর উৎসটা হচ্ছে সংবিধানের মধ্যে। ক্ষমতার কাঠামোই এমনভাবে তৈরি হয়ে আছে, যিনি প্রধানমন্ত্রী হন তিনি দেখেন, আরে আমি তো একটা জমিদারি পেয়ে গেছি, এই তো যা ইচ্ছা তাই করা যায়, এটা তো চিরস্থায়ী করা এত সহজ। সুতরাং তারা সেই চিরস্থায়ী করার দিকে অগ্রসর হয়। আমরা এইবারে যে কারণে পরিষ্কারভাবে রাজনীতি বাংলাদেশে এই প্রশ্নটা উত্থাপন করা হয়েছে, যদিও এই প্রশ্ন নতুন নয়। আমরা বলবো আমাদের রাজনৈতিক দল থেকে, এখানে অনেক রাজনৈতিক দল আছেন যারা গঠনকালীন সময় থেকেই বাংলাদেশে এই প্রশ্ন হাজির করেছেন যে বাংলাদেশের শাসন ক্ষমতার যে কাঠামো, এটা পুরোপুরি স্বৈরাচারী, সাংবিধানিকভাবে স্বৈরাচারী, এবং এই স্বৈরাচারী ক্ষমতা কাঠামো বহাল রেখে এই দেশে গণতন্ত্র হবে না। এবং 90-এর গণ আন্দোলনের পরে এই স্বৈরাচারী ক্ষমতা কাঠামোর বদল না করার ফলেই আমরা গণতন্ত্রের পথে হাঁটতে পারিনি। কিন্তু 2018 সালের পরে বাংলাদেশে এই প্রশ্নটা সকলের জন্যই, এমনকি বৃহৎ রাজনৈতিক দলগুলোর জন্য একটা বাস্তবতা হিসেবে হাজির হলো যে এই পুরনো বহাল বন্দোবস্ত, যেটা দিয়ে এইরকম একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করা যায়, এই স্বৈরাচারী ক্ষমতা কাঠামোকে একটা ফ্যাসিস্ট নির্বাচনী কর্তৃত্ববাদী একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত করা যায়, সেই ফ্যাসিস্ট ব্যবস্থা বহাল রেখে বাংলাদেশে আর কোনো গণতন্ত্র হবে না। কাজে একটা নির্বাচন যদি আমরা চাই, একটা সুষ্ঠু নির্বাচন, তাহলে ওই রাষ্ট্র ব্যবস্থার বদল ঘটাতে হবে। এইটা ছিল 2018 সালের ওই মধ্যরাতের ভোট ডাকাতের নির্বাচনের পরে এক রাজনৈতিক বাস্তবতা। সেই বাস্তবতা সামনে ছিল বলেই রাজনৈতিক দলগুলোর মধ্যে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং বদলের প্রশ্নটি মুখ্য রাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছিল, এবং যুগপৎ আন্দোলনে 31 দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং রূপান্তরের কর্মসূচি সামনে এসেছিল, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের প্রশ্ন সামনে এসেছিল। এবং সেই কারণেই বলবো যে জমিন তৈরি হয়েছে, সেই জমিনের ছাত্র জনতা যে অভ্যুত্থান তৈরি করলো, আমাদের দেশের ছাত্ররা, শিক্ষার্থীরা, তরুণরা যে অগ্রণী ভূমিকা নিলেন এই অভ্যুত্থানের ক্ষেত্রে, তারা এই বাংলাদেশে নতুন একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চান, এটা স্পষ্ট করে রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। ফলে নতুন বাংলাদেশের যাত্রা কোন পথে, এটা নির্ধারিত হয়ে গেছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, যে নতুন একটা বন্দোবস্ত লাগবে। সেই বন্দোবস্তের ভিত্তি হচ্ছে একটা গণতান্ত্রিক সংবিধান, এর বাইরে অন্য কিছু নয়। কিভাবে আমরা সেটা অর্জন করব, সেই বিষয়ে এখন জাতীয় ঐক্যমত্য দরকার। অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে, তাদের কাজ হচ্ছে এই জাতীয় ঐক্যমত্য তৈরিতে সহায়তা করা, তার ক্ষেত্র প্রস্তুত করা। শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, সকল অংশীজনকে একটা জাতীয় ঐক্যমত্যে নিয়ে আসা, কিভাবে আমরা এই গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সংবিধান অর্জন করতে পারি, কিভাবে এই দেশে স্থায়ীভাবে একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরি হয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারাই সরকার আসবে তাদের মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জায়গা সৃষ্টি হয়। আমরা দেখতে পাচ্ছি পুরনো অনেক লক্ষণ এখনো তৈরি হয়ে আছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে, একজনকে পিটিয়ে হত্যা করা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা, এ পর্যন্ত 6 জনকে এভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। কোনোভাবে এটা গ্রহণ করা যাবে না। এই অন্তর্বর্তী সরকার, ছাত্র জনতা, রাজনৈতিক দল সকলের সমর্থনের উপর দাঁড়িয়ে আছে। আপনাদেরকে এখানে ব্যবস্থা নিতে হবে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে পারে, কিন্তু ষড়যন্ত্রকারীদের সফল হতে দেওয়া যাবে না। অবশ্যই এদেরকে আইনের আওতায়, বিচারের আওতায় আনতে হবে যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে।
আগামীর বাংলাদেশ ফ্যাসিস্টরা যে পথে চালিয়েছে তার কোনো লক্ষণ আমরা দেখতে চাই না, এবং সেই বাংলাদেশে প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো রকম শিথিলতা সেটাও আমরা দেখতে চাই না। রাষ্ট্রশক্তি যারা এখানে অবহেলা করবে, দায়িত্ব অবহেলা করবে, তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। আমরা দেখছি পুলিশ বাহিনী এখনো ঠিকমতো কাজ করছে না, পুনর্গঠন করেন, সংস্কার করেন। যারা কাজ করবে না তাদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা নেন, চাকরি থেকে বরখাস্ত করেন। বাংলাদেশের জনগণের জানমাল দিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না, এবং অন্তর্বর্তী সরকারকে সেই রকম দৃঢ় অবস্থানের জায়গায় যেতে হবে। বাংলাদেশের এই পরিবর্তনগুলো আমরা দেখতে চাই। মাজারে হামলা, আমরা দেখছি হিন্দু মন্দিরে হামলা, আমরা দেখছি হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা, নারীর উপরে হামলা। এইগুলো অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য ফ্যাসিস্টদের দোসররাই করছে, কিন্তু সেই দোসরদেরকে আইনের আওতায় আনতে হবে। কেবল ফ্যাসিস্টদের দোসররা করছে, সরকারকে তার কালিমালিপ্ত করার জন্য করছে, এই কথা বলে শেষ করা যাবে না। স্পষ্ট কঠোর বার্তা দিতে হবে যে এগুলো বন্ধ করতে হবে। যারা এটা করবে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। যারা মনে করবেন যে অভ্যুত্থানের শক্তি, অভ্যুত্থান ছাত্র জনতা তাদের পরিচয় নিয়ে এগুলো করে ফেললে পার পেয়ে যাবেন, এগুলো পার পেতে দেওয়া যাবে না। আমরা ছাত্র সমাজকে আহ্বান জানাই, আমরা রাজনৈতিক দলগুলো অবিলম্বে নামবো, এইগুলোর প্রতিরোধ রচনা করতে হবে, কারণ তারা অভ্যুত্থানকেই সত্য অর্থেই কালিমালিপ্ত করতে চাইছে। আগামীর এই নতুন বাংলাদেশের যাত্রায় বাংলাদেশের মানুষ সত্যি অর্থেই একটা নতুন বন্দোবস্ত করবে, যেখানে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা হবে মূল জায়গা, যেখানে আমরা এমন একটা বাংলাদেশে যেতে পারবো সকলকে মিলে আমরা উন্নতির দিকে যেতে পারবো। সকল নাগরিকের সুযোগের সমতা, তাদের মানবিক মর্যাদা, তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। সত্য অর্থেই আজকে ৭১-এর এই আশা আকাঙ্ক্ষা ২৪-এ এসে ছাত্র সমাজ বৈষম্যহীন বাংলাদেশ বলে যাকে ধারণ করেছে সেইটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো। সেই পথে আপনারা ঐক্যবদ্ধ হবেন, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নাগরিক আকাঙ্ক্ষাকে ধন্যবাদ। আমরা সবাই সাংবাদিক মুশফিক ফজল আনসারীর বক্তব্য শুনব। ধন্যবাদ জানাই। সরকার যত না তার চেয়ে বেশি করে তারা এই ফ্যাসিবাদ কায়েমের দায়িত্ব নিয়ে নিয়েছিলেন, এবং চারিদিকে একটা সেলফ সেন্সরশিপ, নানাভাবে কথা বলার যে ভয়, সেইটাকে ক্রমাগত বাড়িয়ে তোলা, এই কাজগুলো যখন প্রায় সম্পন্ন হচ্ছিল, সেই সময়ে যে অল্প কয়েকজন সাংবাদিক সাহসিকতা নিয়ে, দায়িত্ববোধ নিয়ে, পেশাদারিত্ব নিয়ে এই দেশের মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কাজ করেছেন, মুশফিক ফজল আনসারী তাদের মধ্যে একজন, এবং সে কারণে তাকে বিদেশে অবস্থান করতে হয়েছে। বিদেশে গিয়েও তিনি তার দায়িত্ব ভোলেননি, বরং সেখানে তিনি তার দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ জায়গায় সবসময় থাকে, এবং যুক্তরাষ্ট্র তার সম্পর্কে কী বলছে সেইটি নানাভাবে আন্তর্জাতিকভাবে একটা গুরুত্ব লাভ করে। সেইখানে প্রতিদিন বা নিয়মিত বিরতিতে বাংলাদেশের মানবাধিকার এবং গণতন্ত্র এবং ইত্যাদি পরিস্থিতি নিয়ে তাদের অবস্থান জানতে চাওয়া, সেটা বাংলাদেশের প্রশ্নটিকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের জনগণের গণতন্ত্রের সংগ্রামে সারা দুনিয়ার গণতান্ত্রিক শক্তি, গণতান্ত্রিক বিশ্ব যাতে এটাকে সমর্থন করে, সেই সমর্থনে এগিয়ে যাওয়ার পথ রচনা করেছে। সে কারণে আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও ফুটেজ আপনারা দেখলেন এবং সকল বিশ্লেষকের আলোচনাগুলো আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর আজকের এই ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর এখনও পর্যন্ত যারা আমাদের এই নার্সির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন করে ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।